আর মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইজ আ সিভিয়ার ফর্ম অফ অ্যাঞ্জিনা পেক্টোরিস বা ইসকেমিক হার্ট ডিজিজের একটা সিভিয়ার ফর্ম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সেটা আমরা আজকে পড়বো না, আমরা আজকে অ্যাঞ্জিনা নিয়ে কথা বলবো। সো ডেফিনিশনটা কি? অ্যাঞ্জিনা পেক্টোরিস বললে আমরা কি বুঝবো? It is defined as feeling of sudden, severe, substernal pain or discomfort. সবসময় যে ব্যথা তা না, কিন্তু একটা অস্বস্তি, কেমন একটা খসখস করতেছে, মানে চেপে ধরতেছে, ক্রাশিং সেন্সেশন এরকম হবে বুকের মানে স্টার্নামের নিচে। It may radiate to the left shoulder along the flexor surface of the left arm due to এটা কেন হয় এই ঘটনাটা যে ব্যথা বা কিছু, এটা কেন হতে পারে? এটা হতে পারে ট্রানজিয়েন্ট, মনে রাখবো এটা ট্রানজিয়েন্ট, এটা অল্প সময়ের জন্য। ইট ইজ রিভার্সিবল অ্যান্ড কেন? ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই টু দ্য হার্ট, যেহেতু সার্কুলেশন টু দ্য হার্ট ইনঅ্যাডিকুয়েট হয়ে যাচ্ছে, যার জন্য মেটাবোলাইটস গুলো অ্যাকুমুলেশন হয় আর সেজন্য ব্যথাগুলো অনুভব হয়। তাহলে ডেফিনিশনটা আমরা একটু খেয়াল করবো মনে রাখার জন্য। ওকে, so it is defined as feeling of sudden, severe, substernal pain or discomfort which may radiate to the left shoulder and along the flexor surface of arm due to transient, reversible, inadequate blood supply to the heart. বুঝে গেছে কতটুকু ডেফিনিশনটুকু? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন দেখো মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন মানে এটা কখন হয়, মেইনলি কি দিয়ে আমরা নির্ধারণ করবো যে মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশনটা কিসের উপর নির্ভর করবে? এটা প্রিলোডের উপর, কারণ যেই লোডটা হার্টের উপর আসে সেটা তাকে বিয়ার করতে হচ্ছে, তখন তাকে মানে কাজের জন্য, সেটা ধারণ করার জন্য অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। সো প্রিলোডের সাথে জড়িত কোন জিনিস সেটা আমরা জানি যে ভেনাস রিটার্ন, আর হচ্ছে ফলে আলটিমেটলি কি হয়, স্ট্রেচিং অফ দ্য হার্ট, কারণ ব্লাড গুলো ফিরে আসে ভেনাস রিটার্নের মাধ্যমে হার্টের চেম্বারে, তো হার্টটা তখন কি হয়, স্ট্রেচ হয়। তাহলে স্ট্রেচ হলে তখন তার নিশ্চয়ই অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যায়, কনজাম্পশন বেড়ে যায়, সাথে হার্ট রেট, এই দুটো জিনিস মূলত। আর এছাড়া এটা হচ্ছে অক্সিজেন ইউটিলাইজেশন। আর ব্লাড সার্কুলেশন টু দ্য হার্ট কখন হয়? এটা আমরা জানি যে ডায়াস্ট্রেশন হয়। সেই সার্কুলেশন যদি কোনো সময় হ্যাম্পার হয়, দ্যাট মিনস ইনঅ্যাডিকুয়েট হয় বা ইনসাফিসিয়েন্ট হয়, যেটা দরকার ছিল তার জন্য, তখনও মায়োকার্ডিয়ামে ইসকেমিয়া ডেভেলপ করবে। সো তোমার দুটা ব্যাপার, একটা হচ্ছে কার্ডিয়াক ওয়ার্কলোড, যে হার্ট কাজ করছে, একটা হচ্ছে পাম্পিং অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে, আবার যে ভেনাস রিটার্ন আসার ফলে যে মানে ফ্লুইড ভলিউম ধারণ করলো, স্ট্রেচিং হলো, এই সময়ও তাকে অক্সিজেন কনজাম্পশন করতে হয়, এটা একটা। প্লাস নিজের নিউট্রিশন মেনটেন করার জন্য যে সার্কুলেশন, সেটা সে দেখা যায় যখন পাওয়ার কথা ছিল সেটা যদি তোমার অপর্যাপ্ত হয়, এই কয়েকটা ক্ষেত্রে আলটিমেটলি দেখা যায় যে আমার ইসকেমিয়াটা ডেভেলপ করে। পেইন কেন হয়? ওই যে বললাম যে যেহেতু মেটাবোলাইট গুলো জমা হতে থাকে, ওরা তখন পেইন ক্রিয়েট করতে থাকে। ঠিক আছে, সো অ্যাঞ্জাইনাটা আলটিমেটলি কিসের উপর ভিত্তি করে তৈরি হবে? এই যে আমরা বললাম ডিমান্ড আর বললাম সাপ্লাই। এই ডিমান্ড এবং সাপ্লাই যখন একটা ইমব্যালেন্স হয়ে যায়, কিরকম ইমব্যালেন্স? যদি ডিমান্ড বেড়ে যায় এটা একটা, অথবা সাপ্লাই কমে যায়, আর যে কোনো একটা হতে পারে, অথবা দুটাও হতে পারে। ঠিক আছে, সো ইমব্যালেন্স বিটুইন দ্য অক্সিজেন ডেলিভারি অ্যান্ড ইউটিলাইজেশন মে রেজাল্ট। এটা কখন হতে পারে? ডিউরিং এক্সারসাইজ। তুমি যখন এক্সারসাইজ করতেছো, নর্মাল যখন হাঁটাচলা করো, তখন কিন্তু তোমার অক্সিজেন ডিমান্ডটা নর্মাল থাকে, অথবা সাপ্লাইটাও নর্মাল থাকে। কিন্তু যখন তুমি এক্সারসাইজ করছো, সেই ক্ষেত্রে তোমার ডিমান্ডটা বেড়ে গেল, আর সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে সাপ্লাইটা নিশ্চয়ই কমে যেতে পারে ফ্রম এ স্পাজম অফ দ্য ভাস্কুলার স্মুথ মাসল, এটার জন্য তোমার এই ইমব্যালেন্সটা ক্রিয়েট হতে পারে। অথবা যদি কোনো কারণে মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে, যেমন অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক ফর্মেশন হলো, তখন ব্লাড সার্কুলেশন কম গেল, তখনও কিন্তু তোমার এই ইমব্যালেন্সটা হতে পারে। এইগুলো কিন্তু মনে রাখতে হবে অ্যাঞ্জিনার ক্ষেত্রে ট্রানজিয়েন্ট, কারণ আমরা ডেফিনিশনে বলে দিয়েছি ইট ইজ নট ফর প্রলং পিরিয়ড। অল্প সময়, কতটুকু অল্প সময়? 15 সেকেন্ড থেকে 15 মিনিট, এরপরে কিন্তু সে মোটামুটি আইদার রেস্ট নিলে অথবা মেডিকেশন নিলে সে কিন্তু ভালো হয়ে যাবে। এইটা দিয়ে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন থেকে এটা আমরা কিন্তু আলাদা করতে পারবো। ঠিক আছে, সো এবং এক্ষেত্রে যে ইসকেমিয়াটা হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য, তাদের কিন্তু মায়োকার্ডিয়াল সেলের ডেথ হয় না, যেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনে হয়। হ্যাঁ, তোমরা কিন্তু ইসকেমিয়া ইনফার্কশন এই ডেফিনিশনগুলো প্যাথোলজিতে জানো, তাই না? ইসকেমিয়া ইনফার্কশন এগুলোর ডেফিনিশন এবং পরিবর্তন তোমরা ভালো মতো জানো, কি বলো? জানো না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমরা কিন্তু একেবারে পার্মানেন্ট ড্যামেজ যে হয় নাই এরকম সিচুয়েশনটা করতেছি, যেটা অ্যাঞ্জিনা পেক্টোরিস। 3 রকম আছে অ্যাঞ্জিনা পেক্টোরিস, নাম থেকে জানবা: স্ট্যাবল,
যেটাকে আমরা ক্লাসিক্যাল অ্যাঞ্জাইনা পেক্টোরিস নামে জানি বা টিপিক্যাল অ্যাঞ্জাইনাল পেক্টোরিস হিসেবে যেটাকে চিনি, অথবা যেহেতু এক্সারসাইজের সময় বেড়ে যায় এই জন্য এক্সারশনাল বা এক্সারশন করলে যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশন এটা বেড়ে যায়, এই জন্য এটার নাম হচ্ছে এক্সারশনাল অ্যাঞ্জাইনা। তাহলে এই সবই এক, স্টেবল বা ক্লাসিক্যাল বা টিপিক্যাল বা এক্সারশনাল অ্যাঞ্জাইনা সবই একই কথা। এটা একটা টাইপ। স্টেবলটা একটা ফিচার বিয়ার করবে যেটা আমরা একটু পরে দেখব, সেটা যখন আনস্টেবল হয়ে যাবে, মানে ওই স্টেবলের নেচার গুলো আর থাকতেছে না, তখন সেটা নাম হয়ে যাবে আনস্টেবল। আর থার্ড ভ্যারাইটি হচ্ছে ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা, বা যে ফিজিশিয়ান আবিষ্কার করেছেন প্রিন্স মেটাল, তার নাম অনুসারে নামটা দেওয়া হচ্ছে প্রিন্স মেটালস অ্যাঞ্জাইনা। সো অ্যাঞ্জাইনা কয় রকম পেলাম? 3 রকম, স্টেবল, আনস্টেবল আর ভ্যারিয়েন্ট বা ফ্রিঞ্জ মেটাল। ঠিক আছে? স্টেবল অ্যাঞ্জাইনা বা অ্যাঞ্জাইনা অফ ইফোর্ট, কারণ এক্সারশনের জন্য এটা বাড়ে। দিস ইজ দ্য মোস্ট কমন ভ্যারাইটি অফ অ্যাঞ্জাইনা এন্ড ইট ইজ ক্যারেক্টারাইজড বাই নরমাল যে ক্যারেক্টারিস্টিক্স আমরা ডেফিনিশনে জানি সেই জিনিসটা আমরা বলবো আমরা। There is burning, heavy or squeezing feeling in the chest. মনে হবে কি বুকের মাঝে পাথর জমা দিয়ে রাখছে, এরকম একটা সেন্সেশন হতে থাকবে, বা চেপে টাইট করে বেঁধে রাখলে যেরকম সেন্সেশন হয় এই ধরনের একটা সেন্সেশন হতে থাকবে। These symptoms are precipitated by exertion, emotional excitement, eating, coitus or any cause of increased cardiac workload. অনেক সময় ভারী খাওয়া দাওয়া, একদম মানে মেজবানি যে ইচ্ছা মতো অনেক সময় খাওয়ার পরে ধুম করে মরে যায় না, ওই ধরনের সিচুয়েশন, ব্যথা, বুকের ব্যথা উঠে যায়, এই ধরনের মানে হ্যাভি মিলও আলটিমেটলি কিন্তু এক্সারশনাল একটা ফিচার হিসেবে দাঁড়াতে পারে। ঠিক আছে? এখন এই যা সিমটম গুলো তৈরি হবে সেগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে যে যদি তুমি রেস্ট নাও অথবা নাইট্রোগ্লিসারিন স্প্রে নাও, তখন কিন্তু দেখা গেছে যে এই সিমটমস গুলো রিলিভ হয়ে যাবে। সো দিস আর দ্য ফিচার্স, ক্যারেক্টারিস্টিক ফিচার্স, যে এই ট্রিগারিং ফ্যাক্টরের দ্বারা সেটা তৈরি হবে এবং সেটা কিছুক্ষণের মধ্যে রেস্ট নিলে ট্রিগারিং ফ্যাক্টর গুলো রিমুভ করে ফেললে বা মেডিকেশন হিসেবে নাইট্রোগ্লিসারিন দিলে তোমার দেখা যাবে যে এটা পেইনটা সাবসাইড হয়ে যাচ্ছে। সো আন্ডারলাইন প্যাথোলজিটা এখানে একটু খেয়াল রাখতে হবে। এখানে কি হচ্ছে, কেন এই এটা ইমব্যালেন্সটা ক্রিয়েট হয়েছে? এখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হয় লার্জ করোনারি আর্টারিতে, ফলে কি হবে, ন্যারোইং হয়ে গেল না প্যাসেজটা, করোনারি ভেসেলের সার্কুলেশনটা, তখন আলটিমেটলি ইসকেমিয়াটা ডেভেলপ করে। মনে রাখবা অ্যাথেরোস্ক্লেরোটিক অ্যাক্টিভেশন অফ দ্য লার্জ করোনারি আর্টারি বা প্লাক ফর্মেশনটা, এটাই হচ্ছে এখানে ন্যারোইং হয়ে যায়, সার্কুলেশনটা কমে যায়, তখন আলটিমেটলি হার্টে ইসকেমিয়া ডেভেলপ করে। ঠিক আছে? এটা যে ভেসেল গুলো আর কি পুরো ডিপার টিস্যুকে সাপ্লাই করে, সেই ভেসেলেই অ্যাথেরোমেটাস প্লাক ফর্মেশনের জন্য এটা হয়। এই করোনারি অবস্ট্রাকশনটা ফিক্সড, ব্লাড ফ্লো ফেইলস টু ইনক্রিজ ডিউরিং এই যে প্লাক ফর্মেশন হলো যার জন্য ন্যারিং হলো, ওই অবস্থায় তুমি যদি এক্সারশন করো তখন ডিমান্ডটা বেড়ে যাওয়ার জন্য সেই ডিমান্ডটা সে মিট করতে পারে না, তখনই আলটিমেটলি ইসকেমিক পেইনটা ফিল করা হয়। এই ডিউ টু ইনঅ্যাডিকুয়েসি অফ দ্য ইসকেমিক লেফট ভেন্ট্রিকল যখন হবে সার্কুলেশন টু দ্য লেফট ভেন্ট্রিকল হ্যাম্পার হবে, তখন কি হবে, ভেন্ট্রিকল নরমাল কাজ করতে পারবে না, এন্ড ডায়াস্টোলিক লেফট ভেন্ট্রিকুলার প্রেসারটা আস্তে আস্তে বাড়তে থাকবে, অনেকটা হার্ট ফেলিওরের মতন ফিচারের দিকে আস্তে আস্তে যেতে চাইবে। ঠিক আছে? 5 থেকে 25 মিলিমিটার পর্যন্ত প্রেসার রাইজ করতে পারে। এই ফিচার গুলো আস্তে আস্তে ইসকেমিয়ার জন্য কনসিকুয়েন্সেস হিসেবে আমরা দেখতে পাবো। ঠিক আছে? স্টেবল এনজিওতে তাহলে কি দেখলাম, অ্যাকিউট ডেভেলপ হচ্ছে এটা, এবং র্যাপিডলি রিভার্সিবল লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের মতন ফিচারে চলে যেতে পারে, যেগুলো আলটিমেটলি যদি রেস্ট নাও, যে এক্সারশনের জন্য ট্রিগার করেছিলে সেটা যদি তুমি রিমুভ করে ফেলো, তখন আলটিমেটলি আবার নর্মালে চলে আসতে পারে। ওয়ার্কলোডটা যদি কমায় দাও, মায়োকার্ডিয়াল ওয়ার্কলোড, তাহলে সেই ফিচারগুলো সাবসাইড করবে। এই স্টেবল এনজাইনার ফ্রিকোয়েন্সি বলো, ডিউরেশন বলো বা ইন্টেন্সিটি অফ দ্য অ্যাটাক বলো, এগুলো কিন্তু স্টেবল, সবসময় একই রকম থাকে, যার জন্য নামটাও দিয়েছি স্টেবল। মানে এই যে বুকে ব্যথা এক্সারশনের জন্য রেস্ট নিলে চলে যাবে বা নাইট্রোগ্লিসারিন নিলে, এই যে ফিচারগুলো তুমি বলছো, এই ফিচারগুলো সবসময় একই রকম তুমি দেখতে পাবে স্টেবল এনজাইনার ক্ষেত্রে। ঠিক আছে? আর ড্রাগস দ্যাট আর ইউজফুল কোনগুলো, এখানে যারা ওয়ার্কলোড মূলত কমায় ফেলবে, সরাসরি হার্টে কাজ করে বা ইনডাইরেক্টলি প্রিলোড আফটারলোড কমাই দিলে কিন্তু হার্টের উপর প্রেসার কম করছে, ওয়ার্কলোডটা কমে যাবে ইনডাইরেক্টলি, এই ড্রাগগুলো তখন হেল্প করতে পারে। আর সার্কুলেশন ইমপ্রুভ করার মাধ্যমে এই ড্রাগগুলো আলটিমেটলি অ্যাঞ্জাইনা রিলিভ করতে হেল্প করতে পারে। ড্রাগ আমরা পরে যাব, আমরা কিন্তু এখন করতেছি টাইপস গুলো। টাইপস
গুলো না বুঝলে তুমি কোন ধরনের অ্যাঞ্জিনা হয়েছে বুঝতে পারবে না, আর তারপরে তোমার ট্রিটমেন্ট প্ল্যানটা তুমি ঠিক করতে পারবে না। এই জন্য আমরা টাইপস গুলো একটু আলোচনা করে নিচ্ছি। নাও স্টেবল অ্যাঞ্জিনা সম্পর্কে ক্লিয়ার হয়েছে? কি কি ইনফরমেশন বলবা? স্টেবল অ্যাঞ্জিনা যেটা বা টিপিক্যাল ক্লাসিক্যাল অ্যাঞ্জিনা বললে ফিচারটা মানে কখন হচ্ছে, কতক্ষণ ধরে থাকতেছে, ইন্টেন্সিটি অফ অ্যাটাক বলো বা যাই বলো, এই ফিচার গুলো সবসময় একই রকম থাকবে। হ্যাঁ, তো এইটা হলো স্টেবল অ্যাঞ্জিনা, এবং কারণটা মনে রাখবা, অ্যাথেরোমেটাস প্লাক ফর্মেশন হয়েছে করোনারি ভেসেলে, যেটা সার্কুলেশন কমিয়ে দিয়েছে, inadequate supply to the blood to the myocardium, ultimately leading to the ischemia. ওকে, আনস্টেবল মানে ওই আগে যেটা স্টেবল ছিল, ফিচার ছিল, সেগুলো এখন আরো বেশি ফ্রিকুয়েন্ট হবে। রিপ্রেজেন্ট সাডেন সিভিয়ার ফ্রিকুয়েন্ট অ্যাটাক ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে দেখা যাবে যে অনেক বারবার হচ্ছে, এটা কোনো স্টেবল ফিচার মেইনটেইন করতেছে না, হঠাৎ হঠাৎ হচ্ছে। এবং ফ্রিকোয়েন্সিতে বলো, ইন্টেন্সিটিতে বলো বা ডিউরেশন বলো, আগে যেটা স্টেবল ইঞ্জিনের নর্মাল ফিচার তুমি পেতে, সেগুলো সবকিছু এখন বেশি বেশি করে হচ্ছে। অথবা দেখা যাচ্ছে যে সাবলিঙ্গুয়াল নাইট্রেট দিলে ইয়ে করা ছিল, কমার কথা ছিল, সেগুলোর এটা ইন্টেন্সিটি গুলো বা প্রলঙ্গেশন হয়ে যাচ্ছে এখন, যে না কমতেছে না, রেস্ট নিলেও ইয়েটা ব্যথাটা কমে যাচ্ছে না। বা দেখা যাচ্ছে যে এই ধরনের ফিচার গুলো আগে স্টেবল যাদের ছিল সেটা নাই, নতুন করেই শুরু হয়েছে, এবং অ্যাটাক অফ ফ্রিকোয়েন্সি, ডিউরেশন অফ ফ্রিকোয়েন্সি, ডিউরেশন অফ দ্য অ্যাটাক সবকিছু এখন বেশি বেশি করে হচ্ছে। এই তাহলে মানে আগে যাদের স্টেবল ছিল সেটার ফিচারটা ফ্রিকোয়েন্সিতে, ডিউরেশনে বেড়ে গিয়ে হতে পারে, অথবা শুরু থেকে যাদের স্টেবল ছিল না তাদেরই নতুন করে শুরু হতে পারে, যেটাকে ডিনোভো অ্যাঞ্জিনা বলতেছি। হ্যাঁ, মানে একদম প্রথমেই তাদের আনস্টেবল অ্যাঞ্জিনা হয়ে গেছে, এরকমও হতে পারে। এখন আসলে কারণটা কি? is due to decreased coronary artery blood flow as a result of disruption of atheromatous plaque. যেটা প্ল্যাক ছিল সেটা ছুটে গেছে, ছুটে গিয়ে এখন কি হয়েছে, পুরো ব্লক করে ফেলছে। প্লেটলেট অ্যাডিশন হবে, অ্যাগ্রিগেশন, থ্রম্বাস ফর্মেশন, ভ্যাসোকনস্ট্রিকশনের মতন একটা ফিচার তৈরি করবে। ব্লকেটটা আরো মোটামুটি আরেকটু বেশি হওয়ার জন্য এই ফিচার গুলো আরো বেশি ফ্রিকোয়েন্টলি হচ্ছে। আর these patients of unstable angina are increased risk of sudden cardiac death and মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তার মানে এটার সিভিয়ারিটিটা স্টেবল এনজিনের চেয়ে আরেকটু বেশি। কারণটা কি? ডিসরাপশন অফ অ্যাথেরোমেটাস প্ল্যাক। এই লাইনটা মনে রাখতেই হবে। আগেরটার কারণ ছিল ফর্মেশন অফ অ্যাথেরোমেটাস প্ল্যাক, কিন্তু এখন হচ্ছে সেই প্ল্যাকটা ছুটে গেছে, ছুটে গিয়ে ডিসলস হয়ে অন্য কোনো ন্যারো ভেসেলে গিয়ে ব্লক করে ফেলতেছে, যেখানে গিয়ে সে প্লেটলেট অ্যাগ্রিগেশন, অ্যাডিশন, থ্রম্বাস ফর্মেশন করে পুরো টোটাল একেবারে ভেসেলটাকে কনস্ট্রিকশনের মতো ফিচার করে ফেলছে বা অক্লুশনের মতো ফিচার তৈরি করলো। বুঝে গেছে? জি ম্যাম। দুটার মাঝে কিছু পার্থক্য করা গেছে স্টেবল আর আনস্টেবলে? একটাতে হচ্ছে শুধু অ্যাথেরোমাটাস প্ল্যাক ফর্মেশন হচ্ছে, আর এটাতে এখন এই প্ল্যাকটা ছুটে গেছে, ছুটে গিয়ে আর কোথাও ব্রাঞ্চ যেগুলো থাকে ভেসেলের সেখানে গিয়ে অক্লুড করে ফেলতেছে। এই ডিসলস হলে ওই জায়গাটাতে কি হতে থাকে, ওখানে প্লেটলেট অ্যাডিশন হয়, অ্যাগ্রিগেশন হয়, থ্রম্বাস ফর্মেশন হয়, ফলে আরো টোটাল অক্লুশনের মতো ন্যারিং, ভ্যাসোকনস্ট্রিকশনের মতো ফিচার এই আনস্টেবল অ্যাঞ্জিনা, যার জন্য এটার সিভিয়ারিটিটা একটু বেশি, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন সবকিছু থেকে এখন একটু প্রলং, এবং এটা রেস্ট নিলে এখন আর ইয়ে হচ্ছে না, ভালো হচ্ছে না, এটা আরো বেশি একটু সিভিয়ার। এবং সিভিয়ারিটি বোঝানোর জন্য বলতেছি যে এইটাতে পেশেন্টের সাডেন কার্ডিয়াক ডেথ বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সম্ভাবনাটা আরো বেশি। ক্রনিক্যালি রিডিউস ব্লাড সাপ্লাই হলে কি হবে, ওই কার্ডিয়াক মাসেল গুলো কি হয়, অ্যাট্রফি হয়ে যায়, ফলে ফাইব্রাস টিস্যু দ্বারা রিপ্লেস হয়। ফাইব্রাস টিস্যু দ্বারা রিপ্লেস হলে তুমি জানো যে তাহলে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি পাওয়ারটা কি হবে, কমে যাবে না, হার্ট ফেলিউরের দিকে তখন চলে যাবে। এন্ড মে ড্যামেজ কন্ডাক্টিং টিস্যু। কন্ডাক্টিং টিস্যু যদি ড্যামেজ হয় তোমরা জানো অ্যারিথমিয়া তো হতেই পারে। এসএ নোড বা এবি নোডে যদি ফাইব্রাস টিস্যু ফর্মেশন হয়, ওরা কি আর নতুন করে ইয়ে করতে পারবে, ওই যে ইম্পালস জেনারেশন করতে পারবে? নিশ্চয়ই না, সেই ক্ষমতাটা তাদের নষ্ট হয়ে যাবে। তাহলে এই হলো তোমার আনস্টেবল অ্যাঞ্জিনা। এখানে অ্যান্টি অ্যাঞ্জিনা ড্রাগ রিলিভস কার্ডিয়াক ইসকেমিয়া বাট ডু নট অল্টার দ্য কোর্স অফ করোনারি আর্টারি প্যাথোলজি। যা হয়েছিল যে অ্যাথেরোমেটাস প্ল্যাক ডিসলস হয়ে এই যে থ্রম্বাস ফর্মেশনটা হয়েছিল, সেটাতে ট্রিটমেন্টের জন্য শুধু অ্যান্টি অ্যাঞ্জিনা ড্রাগ দিলে হবে না, এখানে তোমাকে অ্যান্টি প্লেটলেট ড্রাগ বা কোলেস্টেরল লেভেল কমায় ফেলবে এই ধরনের ড্রাগ গুলো দিতে হবে, যারা ওই থ্রম্বাস ফর্মেশনটাকে ইনহিবিশন করে আলটিমেটলি
বডির সার্কুলেশনটা আরো ইমপ্রুভ করতে পারে, প্রগনোসিস যেন আরো ইমপ্রুভ হয়। তাহলে স্টেবল অ্যাঞ্জাইনাতে খেয়াল করো, শুধু অ্যাঞ্জাইনাল ড্রাগ যদি দিতাম তাহলে কিন্তু আমার ভালো হয়ে যাচ্ছিল, বা রেস্ট নিলেও অনেক সময় ভালো হয়ে যাচ্ছিল, ঠিক আছে। কিন্তু আনস্টেবলে কি হলো, রেস্ট নিলে তো হচ্ছেই না, ব্যথাটা রেস্টেও বাড়ে, অ্যাঞ্জাইনাল ড্রাগ দিয়েও শুধু ট্রিটমেন্ট করে কমপ্লিট করা যাচ্ছে না, এখানে আমাকে প্রিসিপিটেটিং ফ্যাক্টর বলো মানে যে ম্যাম ম্যাম বলে কেউ চিল্লেলো, আসলে তো দেখা গেলো যে ঘরের মাঝে আনমিউট হয়ে গেল গিয়া। আরে আনস্টেবল অ্যাঞ্জাইনা may require more aggressive therapy, যেটা বললাম যে কারণ রিপিট হ্যাঁ ও প্যাপ ও বাচ্চাদের কান্না শোনা হচ্ছে, মিউট মিউট। আরে আল্লাহ রে, newborn baby crying. Whose computer is this? Mute please. Mute your computer, student. যার বাসায় নিউবর্ন বেবি আছে, হেডফোনটা কানে যদি থাকে মিউট করো। হ্যাঁ কান্না শুনবো না এখন আমরা এনজয় করছি। নাও আরো যেটা আমরা বলছি সেটাকে যে নর্মাল শুধু অ্যান্টি-এঞ্জাইনাল ট্রিটমেন্ট দিলে হবে না, ডিসলিপিডেমিয়া থাকলে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, হাইপারটেনশন বা ডায়াবেটিস যারা প্রিসিপিটেটিং ফ্যাক্টর ওইগুলো আমাকে ট্রিটমেন্ট করতে হবে, আদারওয়াইজ এই আনস্টেবল অ্যাঞ্জাইনাটা মায়োকার্ডিয়াল ইনফাকশনে পরিণত হতে পারে, ঠিক আছে। এখন থার্ড ভ্যারাইটি যেটা, সেটা হচ্ছে ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা বা ভ্যাসোস্পাস্টিক। তাহলে প্রথমটাতে কিন্তু ভ্যাসোস্পাজম ছিল না, প্রথমটাতে ছিল অ্যাথেরোমাটাস প্ল্যাক ফর্মেশন, যার জন্য ন্যারোইং হয়ে গিয়েছিল, সার্কুলেশন হ্যাম্পার হচ্ছিল। দ্বিতীয়টা হচ্ছে প্ল্যাকটা ডিসলস হয়ে গেছে, ফলে ওখানে যেহেতু রাফ সারফেস তৈরি হয়েছে, তখন কি হবে, প্লেটলেট প্লাক ফর্মেশন আর আলটিমেটলি ভ্যাসোকনস্ট্রিকশনের মতো ফিচার ব্লকিং বাই দ্য প্লেটলেট প্লাক। হ্যাঁ, আর এখানে কোনো অ্যাথেরোমাটাস প্লাক নাই, হঠাৎ করে ভ্যাসেলের কোনো পার্টিকুলার পোর্শন এটা হঠাৎ স্পাজম হয়ে গেছে, আর স্পাজম মানে তো ব্লাড সার্কুলেশন হ্যাম্পার। এই ধরনের ঘটনাটা হচ্ছে ভ্যারিয়েন্ট বা ভ্যাসোস্পাস্টিক বা প্রিঞ্জ মেটাল অ্যাঞ্জাইনা, কারণ ফিজিশিয়ানের নাম ছিল প্রিঞ্জ মেটাল, যিনি প্রথম এটা আবিষ্কার করছিলেন। It is uncommon pattern of episodic pain that are unpredictable. এটা বোঝা যায় না কখন হবে। স্টেবল বা আনস্টেবল অ্যাঞ্জাইনাতে আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে নর্মাল তো হচ্ছে গিয়ে নর্মাল, তোমার হার্ট সার্কুলেশন বলো, তোমার সব ফিচার গুলো নর্মাল, যখন তুমি নর্মাল অ্যাক্টিভিটি কন্টিনিউ করো। কিন্তু যখন তুমি কোনো কারণে এক্সারসাইজ করলা, কোনো এক্সারশনাল ওয়ার্ক করলা, যেটাতে তোমার মানে ওয়ার্কলোড বলো, ডিমান্ড বলো, অক্সিজেন কনজাম্পশন বলো, সেগুলো বেড়ে যেতে পারে, আলটিমেটলি সার্কুলেশন কমে যেতে পারে। এই ধরনের ফিচার তুমি যদি ট্রিগার করো, তাহলে তোমার ওই স্টেবল বা আনস্টেবল অ্যাঞ্জাইনা তুমি পাচ্ছিলে। ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনাতে তুমি দেখো, তুমি কি নিজে থেকে কোনো কারণে ভ্যাসোস্পাজম ক্রিয়েট করতে পারবা? ইজ ইট পসিবল? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, না ম্যাডাম পারবো না, আমরা তো হঠাৎ করে ভ্যাসেল স্পাজম করতে পারবো? এটা তো অটোনমিক নার্ভাস সিস্টেমের ব্যাপার, ঠিক না? অটোনমিক মানে কি, নিজেই নিজের ল মেনটেন করে, আমরা তো এখানে কোনো হাত দিতেই পারি না। তাহলে এই অটোনমিক নার্ভাস সিস্টেমের কোনো অ্যাবনর্মালিটি যেহেতু হচ্ছে, ভ্যাসেল হঠাৎ করে স্পাজম হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তখনও তো সার্কুলেশন কমে যাবে, তাই না? আর সার্কুলেশন কমে গেলে তুমি জানো ইস্কেমিয়া হবে, সেই ধরনের ইস্কেমিয়াটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েন্ট বা ভ্যাসোস্পাজম. So it is an uncommon pattern of episodic pain that are unpredictable and occurs spontaneously at rest. কারণ এটা রেস্টের মধ্যে, কারণ এটার সাথে এক্সহশনের কোনো সম্পর্ক কিন্তু আমরা বলি নাই। এমন রেস্ট দেখো ডিউরিং স্লিপ হতে পারে, যার জন্য তুমি দেখবা আর্লি মর্নিং এ যে অ্যাটাক গুলো হয় ওগুলো হচ্ছে এই ভ্যাসোস্পাজমের জন্য, বুঝছো? greater frequency during night, মানে later part of night বা early hours of morning, এটা কেন হয়? ওই সময় হয়তো ওই সময় আসলে সার্কাডিয়ান রিদম অনুযায়ী ক্যাটেকোলামাইন্স গুলো বেড়ে যায়, ওরা আলটিমেটলি এই হয় অ্যাংজাইটি, টেনশন এগুলো সব বাড়ায় দেওয়ার জন্য দায়ী থাকে। ওই সময় যদি কেউ যদি অ্যাংজাইটি করতে থাকে, মনে করো কিছু নিয়ে খুব চিন্তা করছিল, সকালবেলা ভোরবেলা ঘুম আসলো না, উঠে সিগারেট স্মোকিং করবে, নিকোটিন দিল, আর সাথে তার ক্যাটেকোলামাইন ওভারলোড তো ছিলই, সার্জিং তো ছিলই, সব মিলে হঠাৎ ভ্যাসোস্পাজম হয়ে এই ধরনের অ্যাঞ্জাইনাটা হয়। ইট ইজ ডিউ টু রিকারেন্ট
লোকালাইজড অকেশনালি ডিফিউজড করোনারি ভ্যাসোস্পাজম, একটা পার্টিকুলার জায়গায় হতে পারে বা পুরো অনেকখানি এরিয়া জুড়ে করোনারি ভ্যাসেলের স্পাজম হতে পারে। মে অর মে নট বি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাথেরোস্ক্লেরোসিস, থাকতেও পারে নাও থাকতে পারে। এটা হচ্ছে ওই সেগমেন্ট যেটা ওই সেগমেন্টটা এরকম পাওয়া গেছে যে এই পার্টিকুলার কোন সেগমেন্টে এটা অ্যাবনর্মালি রিঅ্যাক্টিভ, মানে হাইপার ইয়েটা ওই অংশটা যেখানে স্পাজমটা হচ্ছে ওরা হয়তো একটু স্টিমুলেশন পেয়েছিল, সেই ক্ষেত্রে সে ভ্যাসোস্পাজমটা ক্রিয়েট করেছে, এই ধরনের হতে পারে। ঠিক আছে, অ্যাঞ্জেনাল অ্যাটাকস আর আনরিলেটেড টু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হার্ট রেট বা ব্লাড প্রেশার। Prolonged vasospasm may lead to the ventricular arrhythmia, heart block, অথবা ডেথ হতে পারে। Generally it responds promptly to the vasodilator, কারণ তোমার এখানে কারণ কি ছিল? Vasospasm, so you have to dilate the vessel, vasodilator ইউজ করতে হবে। ঠিক আছে, আমি কি কারণটা বুঝাইতে পারছি? তিনটা টাইপ উইথ তিনটা কারণ জি ম্যাম। বুঝাইতে পারছি? ম্যাম বলো। ম্যাম আনস্টেবল এনজাইনা আর ভেরিয়েন্ট এনজাইনা কিভাবে আলাদা করা যাবে, মানে প্রাথমিক সাইন দেখার পর? এমনিতে তো তোমাকে কারণ বের করতে হবে, অ্যাঞ্জিওগ্রাম জাতীয় এই ধরনের গুলো যখন সময় পাবে তখন তো পড়বে, তখন দেখবে যে ইয়েতে যে তোমার এক মিনিট একটু লাইন থাকুন, একটু লাইনে থাকবো। আচ্ছা, ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা যেটা বা ভ্যাসোস্পাজম যেটা যে প্রশ্ন করলাম এবং সবার জন্য শোনো কথাটা, দেখা যাবে যে ওখানে আমি যখন ব্যথা কমে যাবে তারপর আমরা যখন অ্যাঞ্জিওগ্রাম করব যে কোনো অবস্ট্রাকশন আছে কিনা। ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনার ক্ষেত্রে কিন্তু সাধারণত যেহেতু অ্যাথেরোমেটাস প্লাক থাকতেও পারে নাও থাকতে পারে এরকমটা বলা হয়েছে, এখানে সাধারণত ইয়ে থাকবে না, কোনো অক্লুশন অ্যাথেরোমেটাস প্লাক এবং থাকে না। এইটাতে দেখা গেছে যে ভ্যাসোস্পাজমটাই দায়ী। তাহলে তুমি যখন ইনভেস্টিগেশন করবা তখন তুমি বুঝতে পারবা যে এটা আলাদা ছিল। আর আনস্টেবল এঞ্জিনের ক্ষেত্রে ওই থ্রম্বাস ফর্মেশন জাতীয় ব্লকেটটা তুমি পাবা, ব্লকেট অফ দ্য করোনারি ভেসেল। আর হচ্ছে স্টেবলের ক্ষেত্রে ন্যারোয়িং অফ দ্য ভেসেল ডিউ টু অ্যাথেরোমেটাস প্লাক তুমি পাবা। এখন তুমি বলতে পারো যে ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী তুমি আলাদা করবা কিভাবে। তোমরা মেডিসিনে আরো ভালো জানবা, আমাদের এখানকার প্রাথমিক যে ইনফরমেশন সেটা হচ্ছে যে তুমি মানে এই যে ফিচার গুলা বললাম যে হিস্ট্রি নিবা, হিস্ট্রিতে পেশেন্ট বলবে যে আমার নর্মালি কোনো অসুবিধা ছিল না, যখনই আমি সিঁড়ি বেয়ে উঠতেছিলাম তখন আমার বুকটা এমন ব্যথা হলো আমি যে পুরোটা সিঁড়ি বাইতে পারলাম না, আমি বসে পড়ছি, বসে পড়ার কিছুক্ষণ পরে আমি দেখা গেল যে ব্যথাটা কমে গেল। তাহলে খেয়াল করছো ব্যাপারটা, এই যে এক্সারশনের জন্য ব্যথাটা বাড়লো এবং তুমি বলতেছো যে রেস্ট নিলে ব্যথাটা কমে যাচ্ছে, অথবা বলতেছে পেশেন্ট যে আমার কাছে আমার স্প্রেটা ছিল, আমি বসে পড়ছি স্প্রেটা দিছি একটু পরে ব্যথাটা কমে গেল। তাহলে ফিচারটা কি হয়ে গেল? এটা পুরো বুঝেই গেল যে এটা স্টেবল এনজাইনা ছিল। আর এই ঘটনাটাই যখন পেশেন্ট বলবে যে প্রথমে মানে যাদের ডিনোভো না, যাদের আগে স্টেবল ছিল তারা আনস্টেবলে কনভার্ট হচ্ছে, তারা কি বলবে? আমি প্রথম ওষুধ নিলে ভালো হয়ে যেত, ব্যথাটা কমে যেত, কিন্তু এখন দেখা গেলো যে না, ব্যথা কমতেছে না, অনেকক্ষণ ধরে থাকে, বিশ্রামেও কমে না, এই ধরনের কিছু ফিচার সে দিবে। অথবা বলবে যে আমি এক্সারশন ছিল না, আমি নর্মালি ছিলাম, হঠাৎ করে আমার বুকে ব্যথাটা উঠলো, আগে ব্যথার জন্য ওষুধ নিলে কমে যেত, এখন কিন্তু কমতেছে না এবং আরো বেশি বেশি করে হচ্ছে। আগে হয়তো সপ্তাহে 2 বার বা 1 বার এরকম হতো, এখন সপ্তাহে 2-3 বার করেই হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সিতে বেড়ে যাচ্ছে, ডিউরেশনও বেড়ে যাচ্ছে এবং ইট ইজ নট রিলিভড বাই দ্য ড্রাগ। এই ধরনের ফিচার দিয়ে আমি স্টেবল এবং আনস্টেবল কে পার্থক্য করে ফেলতে পারছি। বুঝে গেছে কথাটা? আর যেটা ফ্রিঞ্জ মেটাল সেটা কিন্তু সাধারণত, যেহেতু আমি বলতেছি যে সার্কাডিয়ান রিদমের অনুযায়ী আর্লি মর্নিং এ লেট নাইটে আমার ক্যাটেকোলামাইন গুলো বেড়ে গিয়ে হয়, যার জন্য ওইটার ফিচারটা সারাদিনে সাধারণত হওয়ার কথা না,
ওটা ওই রাতে শেষের দিকেই দেখা যায় পেশেন্টরা বেশিরভাগ বলে যে ঘুমাইছিল, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে প্রচন্ড বুকে ব্যথা নিয়ে, তখন যে হসপিটাল আসতে আসতে দেখা গেল যে মানে হয়তো ব্যস্ত ব্যস্ত না মরেই যেতে পারে, কারণ ডেথ রেটটা বেশি, সাডেন কার্ডিয়াক ডেথটা এখানে বেশি। এই ধরনের পিকচার। এবং তখন পরবর্তীতে আমি জানবো যে তার কোনো অ্যাথেরোমাটাস ফ্ল্যাগ ফর্মেশন ছিল না, তার কোনো ইয়ে নাই, কোনো লিপিড হাইপার লিপিডিমিয়ার কোনো ফিচার ছিল না। তাহলে কি হলো, আলটিমেটলি কারণটা ছিল ভ্যাসোস্পাজম। ঠিক আছে, তিন রকম। তাহলে এই তিনটা টাইপ এবং তিনটার কারণটা এই জন্য মনে রাখতে হবে যে আমাকে ড্রাগ সিলেকশনেও বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আমরা কোন ড্রাগটা দিব। ঠিক আছে, অ্যাপ্রোচটা কি হবে, আমরা জেনেছি যে দেয়ার ইজ ইমব্যালেন্স বিটুইন দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সো উই হ্যাভ টু ব্যালেন্স ইট। তো normally there is decreased coronary supply due to either coronary atherosclerosis plaque অথবা প্লেটলেট প্লাক ফর্মেশন অথবা ভ্যাসোস্পাজম। কারণ যেটাই হোক আলটিমেটলি তো সাপ্লাই কমে গেছিল। তাহলে কি হবে, তোমাকে ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য coronary সাপ্লাই নাম্বার 1। হ্যাঁ, আর তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে যেহেতু তোমার ডিমান্ড কোনো কারণে হয়তো বেড়ে গেছে, আগে নর্মালি যেটা ছিল সেই নর্মাল ঘটনাটা এখন ডিমান্ডে দেখতেছে বেশি বেশি করে দরকার হচ্ছে, ওয়ার্কলোড বেড়ে গেছে, সেই ডিমান্ডটা তোমাকে কি করতে হবে, কমায় নিয়ে আসতে হবে। তাহলে অ্যাপ্রোচটা কি হবে, আইদার ইনক্রিজ ইওর সাপ্লাই অর ডিক্রিজ ইওর ডিমান্ড। এগুলো আমি কিভাবে অ্যাচিভ করতে পারি, ইউটিউব ক্যান বি অ্যাচিভ। যেহেতু প্রিলোড কমায় দিলে তোমার ডিমান্ড কমে যাবে, প্রিলোড কমায় দিলে তখন তুমি এই ধরনের ড্রাগগুলো কারা প্রিলোড কমায়, নাইট্রেটস, পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর, ভেনাস ডাইলেটেশন করবে। মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন কমায় দাও, তাহলে ওয়ার্কলোড অক্সিজেন কনজাম্পশন কমে যাবে। এটা কারা করে, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হার্ট রেট কমায় দিয়েও এক্সারশন কমায় দিতে পারে বিটা ব্লকার। এছাড়া আফটারলোড কমায় দিতে পারে নাইট্রেটস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আফটারলোড কমায় দিলেও হার্টকে অল্প প্রেসারে ব্লাড বের করে দেওয়ার একটা ইয়ে হয়, সক্ষমতা ডেভেলপ করে, তাই না? আর হচ্ছে করোনারি ভেসেল যদি স্পাজম হয়ে থাকে, যেহেতু যেই কারণে সেই ক্ষেত্রে ভ্যাসোডাইলেটেশন করাতে হবে। করোনারি ভ্যাসোডাইলেটেশন করতে পারে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো, আর সার্কুলেশন বাড়ায় দিতে পারে আলটিমেটলি নাইট্রেটস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরা সবাই। সো আমার মনে হয় এই ড্রাগ গুলোর বেশিরভাগই আমরা আগে থেকে পড়েছি এক্সেপ্ট নাইট্রেটস। ঠিক ঠিক তাহলে অ্যাপ্রোচ গুলো বুঝতে হবে, আলটিমেটলি ওগুলো তোমাকে বলে দিতে হবে যে আমরা এই ড্রাগটা এই কারণে দিচ্ছি। এখন আসো, পারপাস অফ ইউজিং ড্রাগস ইন এনজাইনা পেপিস। ব্যথা হয়, ব্যথা কমাতে হবে এবং ফার্দার অ্যাটাক যেন না হয়, এটা হচ্ছে তোমার উদ্দেশ্য। এই ক্ষেত্রে তোমাকে এই ড্রাগ গুলো যেগুলোর নাম বললাম, ওরা কি করে, কার্ডিয়াক ওয়ার্কলোড কমায় আর অক্সিজেন সাপ্লাইটা বাড়ানোর চেষ্টা করে বাই আনলোডিং দ্য হার্ট, generalized dilatation of the venules, and to a less extent arterioles, dilating the coronary arterioles that will increase the blood circulation to the heart, blocking the beta receptor that will decrease the workload, ultimately oxygen consumption. এই হচ্ছে তোমার ড্রাগের উদ্দেশ্য। কি কি ড্রাগ তাহলে অ্যান্টি অ্যাঞ্জিনাল হিসেবে যদি সুন্দর করে রিজনের জন্য লিখতে হয় তাহলে এগুলো আমরা বলবো। নাইট্রেটস পেলাম, তার মাঝে কেউ আছে শর্ট অ্যাক্টিং, কেউ আছে লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং এর মাঝে হচ্ছে গ্লিসারিল ট্রাইনাইট্রেট বা নাইট্রোগ্লিসারিন নামে পরিচিত। আর লং অ্যাক্টিং গুলো হচ্ছে আইসোসারবিট ডাইনাইট্রেট, কিন্তু এটাকে আবার সাবলিঙ্গুয়াল রুটে যখন দিই সেটা তখন শর্ট অ্যাক্টিং হয়ে যায়। আর আইসোসারবিট মনোনাইট্রেট, তারপর হচ্ছে ইরাইথ্রিটাইল টেট্রানাইট্রেট, পেন্টা ইরাইথ্রিটাইল নাইট্রেট। এই নামগুলো হচ্ছে নাইট্রিক গ্রুপের ড্রাগগুলো, শর্ট আর লং অ্যাক্টিং। এছাড়া আর কি আছে, অ্যাঞ্জিনাল বিটা ব্লকার আমরা পড়েছি, অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্ট দেখায়। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেখেছি আমরা, অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্ট দেখায়। আর পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর গুলো ওরাও দেখাতে পারে প্রিলোড আফটারলোডের সাথে সম্পর্ক। আর ভ্যাসোডাইলেটর গ্রুপের ড্রাগ গুলো আর নতুন কিছু ড্রাগ। এই হচ্ছে তোমার অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগস। এই পর্যন্ত পরিষ্কার বুঝেছি বা কিছুটা আইডিয়া হয়েছে? জি ম্যাম। কঠিন লাগছে? জি ম্যাম। কঠিন লাগছে কেন? না ম্যাম, না ম্যাম, ঠিক ঠিক শুনছি আমি, ঠিক লাগছে এরকম শুনছি এজন্য। ঠিক লাগছে শুনছো? আচ্ছা, এটা কে? ওইটা কে কথা বললো? ঠিক ঠিক লাগছে ম্যাম আমি ঈশা। ঈশা। নাম বলো। ঈশা। ঈশা, ঠিক 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 আছে। নতুন কি এসছে?
মেটাবোলাইট মডুলেটর, কারণ তুমি জানো যে মেটাবোলাইট গুলো অ্যাকুমুলেশন হয়ে কিন্তু ব্যথা করছিল, বলেছিলাম না পেইন কেন হচ্ছে। এখন অক্সিডেটিভ মেটাবলিজম, অক্সিজেন কম, হ্যান ত্যান, আলটিমেটলি মেটাবোলাইট অ্যাকুমুলেশন, তো এগুলোর জন্য ব্যথা। তাহলে মেটাবোলাইট মডুলেটর হিসেবে কিছু নতুন ড্রাগ, রেনুলাজিন, ট্রাইমেটাজিডিন, এগুলো হচ্ছে মেটাবোলাইট ইনহিবিটর। হচ্ছে ডাইরেক্ট ব্র্যাডিকার্ডিয়াক এজেন্ট আছে ইভাব্রাডিন, নতুন নতুন এগুলোর নাম। এগুলো তোমরা যখন প্র্যাকটিসে দেবা নিশ্চয়ই সেগুলো ওয়েল এস্টাবলিশড ইউজেস এর গাইডলাইনে চলে আসবে। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ দ্য অ্যান্টি ড্রাগ গুলো যদি তোমরা চিন্তা করি, তুমি দেখবা পেশেন্ট তোমার কাছে কি নিয়ে আসছে, ব্যথা নিয়ে আসছে, তো সো তোমাকে অ্যাবর্ট করতে হবে বা টার্মিনেট করতে হবে ব্যথাকে। এই ইউজ টু অ্যাবর্ট অর টার্মিনেট পেইন of angina pectoris you can use nitrates, কারণ ওরা ইমিডিয়েটলি তোমার পেইন কমায় ফেলবে। তারপরে হচ্ছে আর যেন ফার্দার অ্যাটাক না হয়, ক্রনিক প্রোফাইলিসিসের জন্য কিছু ড্রাগ ইউজ করবা, সেগুলো হচ্ছে বাকি সব ড্রাগ গুলো নাইট্রেটস ছাড়া, যেমন লং অ্যাক্টিং নাইট্রেটস গুলো প্রোফাইলেটিভ পারপাসে, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে প্রযোজ্য না। অ্যাকিউট অ্যাটাকে খুব 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 ভালো করে মনে রাখবা যে নাইট্রেট গুলো হচ্ছে আমাকে ইমিডিয়েট ইউজ করতে হবে ব্যথা কমানোর জন্য। তাহলে আমার দেখো অ্যাঞ্জাইনা কথাটার সাথে ব্যথাটা জড়িত, বুকে ব্যথা হয়, সেটা যেই কারণেই হোক, স্টেবল হোক, আনস্টেবল হোক বা প্রিন্ট মেটাল হোক, ঠিক না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে একটু আগে যে মেয়েটা বা যে স্টুডেন্টটা বা যার মনে প্রশ্ন জেগেছিল যে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব, তাহলে আমি কিভাবে ট্রিটমেন্ট করব, তার জন্য উত্তরটা হচ্ছে এটা যে হোয়াট এভার দ্য টাইপ, আমি সেটা পরে নির্ধারণ করে নিব। সেটা আমার পরে, পেশেন্ট আসছে আমার কাছে বুকে ব্যথা নিয়ে, আমার তার ব্যথা কমায় ফেলতে হবে। চেস্ট পেইন বলছে, আমি এটাকে যেহেতু আইডিয়া করতেছি অ্যাঞ্জাইনা পেকটোরিস, টাইপটা আমি পরে দেখবো। আই হ্যাভ টু গিভ দ্য গ্লিসারোট্রাইন নাইট্রেট ইমিডিয়েটলি। ক্লিয়ার? জি না কারণ জি আমার ব্যথা কমায় রাখতে হবে। তারপরে আমি যে ভবিষ্যতে যে পেশেন্ট আসলো, ব্যথা কমলো, তারপরে আমি তাকে ইনভেস্টিগেশন করি, অ্যাঞ্জিওগ্রাম করলাম না কি করলাম না হ্যান করলাম, সবকিছু করার পরে আলটিমেটলি আমি কারণটা জানতে পারবো, টাইপটা জানতে পারবো, তারপরে সেই অনুযায়ী পরবর্তী ওষুধগুলো আমি দিতে পারবো। কিন্তু ইমিডিয়েটলি তুমি পেশেন্ট পাওয়ার পরে তুমি তাকে খোঁচায় খোঁচায় হিস্ট্রি থাকবা, তার কিন্তু বুকে ব্যথা বলতেছে, আর তুমি তার হ্যাঁ ভাই কখন উঠছে, কি উঠছে, আচ্ছা সকালে খাওয়ার পরে হয়েছে না ঘুমের মধ্যে হয়েছে নাকি, ক্লাসের মতো এই ধরনের আচরণ করা যাবে না। ওকে, তুমি তাকে ইমিডিয়েটলি রিলিভ অফ পেইন বাই দ্য নাইট্রেটস করে ফেলবা। তারপরে তাকে রিল্যাক্স সিচুয়েশন যখন দেখবা যে হ্যাঁ পেশেন্ট এখন স্টেবল, এখন সে এতটা ভয়ের কিছু নাই, তখন তাকে হিস্ট্রি নিলা, তারপরে তার ইনভেস্টিগেশন করলা, তারপরে তার টাইপটা ডিফারেন্সিয়েট করলা, এরপরে তুমি তার ফার্দার গাইডলাইন অফ ট্রিটমেন্টটা ঠিক করে নিলা। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি ম্যাম। এই স্লাইডে আমি সেই কথাটাই দেখাইলাম। Then a patient comes with acute anginal pain, whatever, whether stable, unstable or variant, give the glycerotrine nitrate sublingually. ক্রাশ করে ফেলতে বলবা, চুপ করে মুখটা বন্ধ করে রাখতে বলবা। ওটা সাবলিঙ্গুয়াল দেওয়ার অর্থ হচ্ছে এটা ইমিডিয়েটলি সার্কুলেশনে চলে যাবে এবং আলটিমেটলি তোমার প্রম্পট ভ্যাসোডাইলেশন করবে, কারোনারি ভ্যাসোডাইলেশন করে সার্কুলেশন বাড়ায় দিবে। সার্কুলেশন যেহেতু ইসকেমিয়ার জন্য হচ্ছিল, সার্কুলেশন ইমপ্রুভ করলে ইসকেমিয়া ওভারকাম হবে, সো পেইনটা কমে যাবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য ট্রিটমেন্টের। দেন ইফ on rest pain decreases, for prevention of further attack you have to use beta blocker, calcium channel blocker or other nitrates as prophylactic purpose for further prevention. For unstable angina, এখন দেখো তুমি জানো unstable angina তে থ্রম্বাস ফর্মেশন হয়েছে, তাহলে এখানে তোমাকে ওই বিটা ব্লকার দাও, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দাও বা লং অ্যাক্টিং নাইট্রেট দাও, তার সাথে তোমাকে এখন অ্যান্টি প্লেটলেট ড্রাগ ইউজ করতে হচ্ছে। কারণ তুমি জানো আনস্টেবল যখন আইডিয়া করে নিতে পারছো আইদার বাই ইনভেস্টিগেশন অর ফ্রম দ্য স্টোরি, তখন তোমাকে বুঝতে হবে যে ইট ইজ কজড ডিউ টু দ্য প্লেটলেট ড্রাগ ফর্মেশন, সো ইউ হ্যাভ টু ইউজ দ্য অ্যান্টি প্লেটলেট ড্রাগ। আর ভ্যারিয়েন্টের ক্ষেত্রে তুমি জানো যে ভ্যাসোস্পাজম, তাহলে নিফেডিপিন, ভ্যাসোসিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ গুলো ভ্যাসোস্পাজম কমানোর জন্য হাই ডোজে তোমাকে ইউজ করতে হবে। If patient comes with infarction, যেটা later stage of ischemia, তখন তোমাকে thrombolytic drug দিতে হবে, streptokinase, to prevent further formation of thrombus and further progression of infarction. Low molecular weight heparin may be used, যেমন enoxaparin, dalteparin, এই ড্রাগ গুলো। তাহলে এই হচ্ছে তোমার ট্রিটমেন্ট প্ল্যান। নাইট্রেটস আসল ড্রাগ, আমার একটা ড্রাগই নতুন যেটা শিখার অ্যাঞ্জাইনার জন্য।
যত নাইট্রেটস আমরা বলছি এটা শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, হ্যান্ড ত্যান ফ্যান যাই হোক, all of them have the same action. That means they are direct, non-specific, smooth muscle relaxation causes. So smooth muscle হতে coronary smooth muscle vasodilatationটা আমরা এখানে ইউজে আনবো। অন্য স্মুথ মাসেলের রিল্যাক্সেশন করার জন্য যা ইউজ হয় সেটা আমরা পরে দেখবো। হার্টের coronary ভ্যাসেলের রিল্যাক্সেশন করার জন্য সার্কুলেশন ইমপ্রুভ হবে, আলটিমেটলি অ্যাঙ্গিনাল পেইনটা রিলিভ হবে। দে অনলি, এই যে যতগুলো নাম বলছি তাদের ডিফারেন্সটা কোথায় হয়? শুধু অনসেট অফ টাইম, কেউ প্রম্পটলি করে, কেউ দেরিতে করে। তারপরে কেউ ভোলাটাইল, কেউ নন ভোলাটাইল। যেমন আইসোসারবিক ডাইনাইট্রেট এন্ড মনোনাইট্রেট, দে আর সলিড এট রুম টেম্পারেচার, কিন্তু নাইট্রোগ্লিসারিনটা হচ্ছে মডারেটলি ভোলাটাইল, তাহলে ওদেরকে কিন্তু প্রিজার্ভ করতে হবে বটলে, তাই না? অ্যামাইল নাইট্রেটটা এক্সট্রিমলি ভোলাটাইল, একদম উদ্বায়ী। ভোলাটাইল মানে কি? উদ্বায়ী, তাহলে ট্যাবলেট ফর্মে এটাকে তুমি পাবা না। হ্যাঁ, স্ট্রাকচারে দে আর সিম্পল নাইট্রিক এন্ড নাইট্রাস অ্যাসিড এস্টার অফ গ্লিসারল। স্ট্রাকচারটা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবা। থেরাপিউটিক্যালি ইফেক্টিভ এজেন্টস, দে রিলিজ নাইট্রিক অক্সাইড। মেকানিজমটা চলে যায় তাহলে তোমার ভালো হবে। এই কথাটা, এই স্লাইডটা আসো। নাইট্রেট গুলো কিভাবে অ্যাঞ্জিনাতে হেল্প করছে? আমরা গত ক্লাসে ডিগক্সিন কিভাবে হার্ট ফেলিয়ার হেল্প করে এটা পড়েছি। সেরকম প্রতিটা ড্রাগের মেকানিজমটা আমাকে বুঝতে হবে যে এই ড্রাগটা এই ডিজিজে কিভাবে হেল্প করে। সো অ্যাঞ্জিনা পেক্টোরিসে নাইট্রেটসটা কিভাবে হেল্প করে? তুমি দেখলা যে নাইট্রেটস গুলো একটা ভ্যাসোডাইলেটর, তাহলে the rapidly dehydrated নাইট্রেট গুলো ডিহাইড্রেশন হয় in the smooth muscle cell to release the free radical নাইট্রিক অক্সাইড তৈরি করে। তাহলে নাইট্রেট থেকে নাইট্রিক অক্সাইড তুমি পাবা। এনজাইম লাগছে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল গ্লুটাথিয়ন এস ট্রান্সফারেজ এবং অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজ। এই এনজাইম গুলো আমার দরকার। এরা তখন নাইট্রিক অক্সাইড তৈরি করলো। সেই নাইট্রিক অক্সাইড কি করে? ভ্যাসেলের যে গুয়ানারি সাইক্লিস সেটাকে স্টিমুলেশন করবে। এইটার আলটিমেট কাজ হবে সাইক্লিক জিএমপি বাড়ানো। আর তুমি জানো ভ্যাসেলে যখন সাইক্লিক জিএমপি বাড়ে তখন কি হয়? তখন ভ্যাসেলের যে মায়োসিন লাইট চেইন কাইনেজ সেটা তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ইনঅ্যাক্টিভ হয়ে গেলে অ্যাক্টিন মায়োসিন কাপলিং হয় না, আলটিমেটলি সে ভ্যাসোডাইলেশন করে। নাইট্রেটস গুলো ভ্যাসোডাইলেশন কিভাবে করলো এই ডিটেইলস মেকানিজমটা কিন্তু খুব জরুরি। তাহলে আমি আরেকবার বলছি, nitrates are converted into nitric oxide by the enzyme mitochondrial glutathione S transferase এবং aldehyde dehydrogenase। এই নাইট্রিক অক্সাইড যেটা নাইট্রাস না কিন্তু নাইট্রিক অক্সাইড, এটা কি করে? ভ্যাসেলের যে গুয়ানারি সাইক্লিস এনজাইম আছে সেটাকে স্টিমুলেশন করে। এটার ফলে কি হবে? গুয়ানারি সাইক্লিস থেকে তুমি সাইক্লিক জিএমপি পাবা। সাইক্লিক জিএমপিটা কি করে? ডিফসফোরিলেশন অফ মায়োসিন লাইট চেইন কাইনেজ। এই মায়োসিন লাইট চেইন কাইনেজটা যখন ডিফসফোরিলেশন হয় তখন সে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ইনঅ্যাক্টিভটা তখন অ্যাক্টিন মায়োসিন কাপলিং করতে পারে না, আলটিমেটলি ভ্যাসেলে কি হয়? রিল্যাক্সেশন হয়। এইভাবে নাইট্রেটস গুলো ভ্যাসোডাইলেশন করে। এই ইনক্রিজড সাইক্লিক জিএমপি যেটা ভ্যাসেলে করলো রিল্যাক্সেশন, সেটা আরো কিছু ইফেক্ট আছে, যে ক্যালসিয়াম এন্ট্রিটা বাধা দেয় সেলের ভিতরে। আর ক্যালসিয়াম এন্ট্রি যে ক্যালসিয়াম চ্যানেল দিয়ে হচ্ছিল সেটাকে যদি বন্ধ করে দাও তাহলেও কিন্তু ভ্যাসোডাইলেশন হবে। আর আলটিমেটলি স্মুথ মাসেল রিল্যাক্সেশন হলে কি হবে? সার্কুলেশন টু দ্য হার্ট উইল বি ইমপ্রুভড। সার্কুলেশন টু দ্য হার্ট ইমপ্রুভ হলে আলটিমেটলি তোমার ইসকেমিয়াটা ওভারকাম হবে এবং তুমি ব্যথা থেকে রিলিফ পাবা। ঠিক আছে? কিছু হাইপোথেসিস বলে যে এইটা শুধু যে ইয়ে করে নাইট্রিক অক্সাইড তৈরি করে ভ্যাসোডাইলেশন করছে সেটা না, এই আরো ভ্যাসোডাইলেটর প্রোডাক্ট যেমন প্রোস্টাসাইক্লিন, প্রোস্টাগ্ল্যান্ডিন ই, এগুলো তৈরি করে যারা আরো ভ্যাসোডাইলেশনে হেল্প করতে পারে। এই হচ্ছে হাইপোথেসিস, বাট মূল মেকানিজম এটা মনে থাকবে। কিভাবে হচ্ছে এটার হ্যান্ডআউটটা তোমাদের কাছে এখন মনে হয় আছে, তাই না? জি ম্যাম। এটা একটু পড়বা, মেকানিজমটা ভালো করে। ঠিক আছে? তাহলে আলটিমেটলি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি কি পাচ্ছি আমরা নাইট্রেটস দিয়ে? নাম্বার 1, ইফেক্ট অন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম ইজ অন দ্য ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলে কি দেখতে পাচ্ছি? ডাইলেটেশন অফ দ্য লার্জ ভেইনস। ভেইনে যদি ডাইলেটেশন করে তাহলে পেরিফেরাল পুলিং অফ দ্য ব্লাড হবে, তাহলে ভেনাস রিটার্ন কম হবে, প্রিলোড কম হবে। আলটিমেটলি হার্টকে কম ভলিউমে ডিস্টেন্ডেড হতে হচ্ছে, স্ট্রেচিং কম হচ্ছে, ওয়ার্কলোড কমাই দিচ্ছে। তাহলে মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন উইল বি ডিক্রিজড বাই দ্য ভ্যাসোডাইলেশন, মূলত ভেনোডাইলেশন। এটা অলসো সামহাট রিল্যাক্সেস দ্য আর্টেরিয়লস। তাহলে আফটারলোড কিছুটা কমবে, তাহলে কার্ডিয়াক আউটলোড ওয়ার্কলোডটা আরেকটু কমবে। আর তাহলে আলটিমেটলি কি হলো? কার্ডিয়াক ওয়ার্কলোড মূলত কমায় দেওয়া হচ্ছে গিয়া, এটা একটা উদ্দেশ্য। এছাড়া করোনারি ভেসেলে ডাইলেটেশন করলে সার্কুলেশন টু দ্য হার্ট অলসো ইমপ্রুভ করবে, তাহলে অক্সিজেন সাপ্লাইও বাড়লো। তাহলে নাইট্রেটস গুলো
প্রিলোড এবং আফটারলোড কমানোর মাধ্যমে ইনডাইরেক্টলি হার্টের ওয়ার্কলোডটা কমাই দিল নাম্বার 1, করোনারি ভ্যাসোডাইলেশন করার মাধ্যমে তারা সার্কুলেশনও ইমপ্রুভ করলো। তাহলে এক ঢিলে 2 পাখি মারা হয়ে গেল, তাই না? আমাদের জি ম্যাম। জি ম্যাম। 3 পাখি মারতে পারলে ভালো লাগতো না? নাকি 2টা পাখি যথেষ্ট? মইনুল, জি ম্যাম। 3টা পাখি মারতে পারলে ভালো লাগতো না? বলো তো। হার্ট মাসেলের উপরে ইফেক্টটা আসলে নাই সরাসরি, তাহলে আমরা 3টা পাখি মারা হয়ে যেত। কি বলো? as it is has effect mainly on the blood vessel, so preload, afterload এবং coronary vessel এই দুই ক্ষেত্রে ভ্যাসেলের রোলটাই সে দেখাতে পারে। হার্ট মাসেলে সরাসরি কোনো ইফেক্ট দেখাতে পারে না। আচ্ছা, এই মাত্র যে কথাটা বললাম যে হার্ট মাসেলের কোনো ইফেক্ট দেখাতে পারে না, আলটিমেটলি তারা অ্যান্টি এঞ্জিওর ইফেক্ট দেখাইলো, এরকম হার্ট ফেলিউরে আমরা একটা ড্রাগ বলছিলাম যারা হার্টে কাজ করতে পারে না কিন্তু এই প্রিলোড আফটারলোড কমাই দিয়ে আলটিমেটলি হেল্প করতে পারে। ওই ড্রাগটার নাম কি বলো তো? দেখি কে বলতে পারবা? পড়ালেখা করতেছে, বুঝে যাবে। বলো বলো। হ্যালো, হার্ট ফেলিউরটা করো নাই তাহলে? SE inhibitors. গুড, কে বললো এটা? Sakib. আমরা বলেছিলাম না যে ও হচ্ছে প্রিলোড এবং আফটারলোড কমায় কিন্তু সরাসরি হার্টের উপর কোনো এফেক্ট নাই, আলটিমেটলি তারা হেল্প করে হার্ট ফেলিউরে। ভেরি গুড। তাহলে দেখো অ্যাঞ্জিনার যে এই নাইট্রাস গুলোও কিন্তু সেরকম ভাবে হেল্প করলো। ওরা প্রিলোড এবং আফটারলোড কমায় দিয়ে হার্টের অক্সিজেন কনজাম্পশনটা যেমন কমাচ্ছে, আর করোনারি ভ্যাসেল ডাইলেশন করার মাধ্যমে অক্সিজেন সাপ্লাইটাও বাড়াচ্ছে। এইভাবে ভ্যাসেলের উপর ইফেক্ট দিয়ে তারা হেল্প করছে, বাট দে ডু নট হ্যাভ এনি ইফেক্ট অন দ্য হার্ট। ল্যাপ্লাস ল অনুযায়ী যে বলছে যে ওই যে ভেন্ট্রিকুলার প্রেসারটা তুমি কমায় ফেলতেছো, ভেনাস রিটার্ন কমায় দিচ্ছো, সেই হিসেবে সে ইনডাইরেক্টলি অক্সিজেন ডিমান্ড যেটা হার্টের ওয়ার্কলোডটা কমাচ্ছে, এটা বলতেছে। কারণ তুমি জানো যে ভেনাস রিটার্ন কমাইলেও তাহলে হার্টে ব্লাড কম আসবে, তাহলে হার্টের উপর স্ট্রেচিং, কার্ডিয়াক ওয়ার্কলোড এগুলো কমায় দিচ্ছে ইনডাইরেক্টলি ভেনাস রিটার্ন কমানোর মাধ্যমে। এটা একটা বলছে। আচ্ছা, এছাড়া আর ভ্যাসেলের মধ্যে ইফেক্ট কি দেখবা? নেক ভ্যাসেল, ফেস ভ্যাসেল, মেনিঞ্জিয়াল ভ্যাসেল সবগুলো কিন্তু ডাইলেট করবে, শুধু যে করোনারি ভ্যাসেল ডাইলেট করবে তা কিন্তু না। তাহলে নেক, ফেস এই সেই জায়গাগুলো কি হবে? লাল হয়ে যাবে। হ্যাঁ, এসব দেখতে টুকটুকে লাল লাগবে। আচ্ছা, এই যে splanchnic renal supply decreased due to redistribution of circulation, কারণ এখন রিডিস্ট্রিবিউশন কখন করে? যখন ভাইটাল অর্গানে আগে সাপ্লাই যেতে হবে, সেরকম সিচুয়েশন ক্রিয়েট হয় তখন। হ্যাঁ, আচ্ছা, শুধু যে ভ্যাসেলে স্মুথ মাসেলে করে তা কিন্তু না। আমরা বলেছিলাম প্রথমে স্মুথ মাসেল অফ আদার অর্গানস, যেমন ব্রঙ্কিয়াস স্মুথ মাসেল আছে, বিলিয়ারি স্মুথ মাসেল আছে, জেনিটোরিনারি স্মুথ মাসেল আছে, বা ইসোফেজিয়াল স্মুথ মাসেল আছে, সবগুলোই কিন্তু ডাইলেটেশন হবে। ঠিক আছে, এটার জন্য আমরা অন্য কোনো হেল্প পাবো কিনা দেখবো। ডিক্রিজড ব্লাড সাপ্লাই টু দ্য লাং, ফলে পালমোনারি ইডিমা, কনজেশন এগুলোও কমে যাবে। প্লেটলেটের উপর কিছুটা ইফেক্ট আছে, যে গুয়ানার সাইক্লেস যেটা, ওটা দেখা যায় সাইক্লিক জিএমপিটা প্লেটলেট অ্যাগ্রিগেশন কমায় দেয়, এভাবেও কিছুটা হেল্প করে। ঠিক আছে, নাইট্রেটস গুলো নাইট্রিক অক্সাইড গুলো সাইক্লিক জিএমপি আলটিমেটলি রিল্যাক্সেশন মেকানিজমটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করো। ঠিক আছে, নাইট্রেটস গুলো লিপিড সলিবল, সো ওয়েল অ্যাবসর্বড, ইনক্লুডিং প্যাচ যদি দাও, এত লিপিড সলিবল ট্রান্সডার্মাল প্যাচ দিয়েও কিন্তু তুমি ইয়ে করতে পারবা, হেল্প পাবা, এতটা লিপিড সলিবল। টাইম অফ অনসেট এক একজনের এক এক রকম, কেউ হয়তো 1 মিনিটের মাঝে কাজ করে, যেমন হয়তো 1 ঘন্টা বা একটু সময় লাগে, যেমন আইসোসালফেট, মনোনাইট্রেট। ফার্স্ট পাস মেটাবলিজম আছে হচ্ছে গ্লিসারল ট্রাইনাইট্রেট, যার জন্য ওকে আমি ওরাল রুটে দিব না, ওকে ওরাল রুটটা বাইপাস করব। কিভাবে বাইপাস করতে পারি? এক হচ্ছে সাবলিঙ্গুয়ালি দিলে তুমি ওরাল বাইপাস করতে পারো, অথবা তুমি ট্রান্সডার্মাল প্যাচ দিতে পারো, অ্যাজ ইট ইজ হাইলি লিপিড সলিবল। এই দুটো রুটের মাধ্যমে তুমি অ্যাভয়েড করতে পারছো ফার্স্ট পাস মেটাবলিজম। দিস ইজ বাইবা কোশ্চেন। ওকে, তাহলে ফার্স্ট পাস মেটাবলিজম অ্যাভয়েড করার জন্য আছে কার? গ্লিসারল ট্রাইনাইট্রেটের। অ্যাভয়েড করবা কিভাবে? আইদার বাই গিভিং সাবলিঙ্গুয়াল অর বাই গিভিং ট্রান্সডার্মাল প্যাচ। আইসোসালফেট মনোনাইট্রেটের আবার এই ঝামেলাগুলো নাই, এত ইয়ে নাই, ফার্স্ট পাস মেটাবলিজম নাই, যার জন্য ওকে মুখেও দেওয়া যায়, এবং ডিউরেশন অফ অ্যাকশন লং ডিউ টু ইটস স্টেবিলিটি এগেইনস্ট হেপাটিক ব্রেকডাউন, যেহেতু ভাঙে না তাহলে হাফ লাইফও বেশি।
ওরাল আইসোসালফেট ডাইনাইট্রেট যেটা আছে, মনোনাইট্রেট তো বললাম, এখন আসে ডাইনাইট্রেট। ডাই মানে দুটো, এটা যখন ভেঙে যায় তখন দুটো মনোনাইট্রেট পাই, যারা প্রত্যেকেই অ্যান্টি এনজাইনাল ইফেক্ট দেখাতে পারে। অ্যাডভার্স ইফেক্ট গুলো সবগুলো মনে রাখবা, যেহেতু ভ্যাসোডাইলেশন করে সেই জন্য। তাহলে ভ্যাসোডাইলেশন করলে মাথার ভ্যাসেল গুলো কি হবে, ফুলনেস হয়ে যাবে, তাহলে থ্রবিং হেডেক হবে, যার জন্য পেশেন্টকে তুমি যখন অ্যাঞ্জাইনার পেইন রিলিফ করার জন্য সাবলিঙ্গুয়াল করতে দিবা, গ্লিসারোপ্রাইনেটেড মুখে রাখতে বলবা, কিছুক্ষণ পর সেগুলোকে আমার অসহ্য মাথা ব্যথা শুরু হয়ে গেছে গিয়া, বুকে ব্যথাটা কমলো কিন্তু মাথা ব্যথা শুরু হলো। কেন মাথা ব্যথা হলো এখন বুঝা গেল? ফুলনেস অফ দ্য হেড, সার্কুলেশন হচ্ছে সেরেব্রাল ব্লাড ভেসেল, আলটিমেটলি এক্সট্রা মেনিঞ্জিয়াল ব্লাড ভেসেল গুলো স্ট্রেচিং করবে, মাথা ব্যথা করবে। তারপরে হচ্ছে মুখ টুক সব লাল হয়ে যাবে, ফ্লাশিং, ব্লাড প্রেশার ফল করতেছে, উইকনেস হবে, ডিজিনেস, কোল্ড স্কিন, হাত পা ঠান্ডা হয়ে থাকবে, ফেইন্টিংও হতে পারে। এগুলো শুয়ে থাকলে একটু কম হবে, দাঁড়ায় থাকলে বা পোস্টার চেঞ্জ করলে একটু বেশি হতে পারে, যার জন্য পোস্টারাল হাইপারটেনশনও হতে পারে। এটা দিয়ে সিউডোসায়ানোসিস হতে পারে মিথেমোগ্লোবিন ফর্মেশনের জন্য, আর কারো কারো অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। এই হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। আর যেটা অ্যাডভার্স ইফেক্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে নাইট্রেট টলারেন্স, সেটা একটু পরে দেখতেছি। ইন্ডিকেশন কোথায় কোথায় তাহলে দিবা নাইট্রেটস গুলো? নাম্বার 1 ইজ দ্য অ্যাঞ্জাইনা পেক্টোরিস, ক্লাসিক্যাল হোক বা ভ্যারিয়েন্ট হোক, সেক্ষেত্রে আমাকে দিতে হচ্ছে। ক্রনিক হার্ট ফেলিউর বা অ্যাকিউট হার্ট ফেলিউর, যেহেতু প্রিলোড এবং আফটার কমায় দেয়, তাহলে হার্ট ফেলিউরে এই ড্রাগটা কাজ করবে। তাহলে এক ঢিলে দুই পাখি যদি বলি, নাইট্রেটস গুলো অ্যাঞ্জাইনা আর হার্ট ফেলিউর দুটোতেই হেল্প করতে পারতেছে নাইট্রেটস গুলো। আর মায়োকার্ডিয়াল ইনফাকশনেও ইনিশিয়ালি আমরা ইউজ করতে পারি, আর বিলিয়ারি কলিক ইউজ করতে পারি। কেন পারি দেখো, বলেছিলাম যে বিলিয়ারি স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে, তাহলে স্পাজমের জন্য যে ব্যথা হয় সেটা কমে দিতে পারে। আর এসোফেজিয়াল অ্যাকালাসিয়া যদি হয় সেক্ষেত্রেও আমার রিল্যাক্সেশন মাধ্যমে হেল্প করতে পারে। এগুলো হচ্ছে আদার ইন্ডিকেশন। সায়ানাইড পয়জনিং এও আমরা নাইট্রেট ইউজ করতে পারি, কারণ সায়ানাইডটা সাইটোক্রোম অক্সিডেজের সাথে বাইন্ড করে, তারপরে সেলুলার রেসপিরেশন ব্লক করে, ইউটিলাইজেশন অক্সিজেন বন্ধ করে দেয়। এই ক্ষেত্রে নাইট্রেট গুলো প্রথমে হিমোগ্লোবিনে কনভার্ট করে, হিমোগ্লোবিনকে মিথিওমোগ্লোবিনে কনভার্ট করে। এই মিথিওমোগ্লোবিনের সায়ানাইডের প্রতি অ্যাফিনিটি আছে, ফলে সায়ানোমিথ হিমোগ্লোবিন তৈরি করে। এটা সায়ানোমিথ হিমোগ্লোবিন যেটা, সেটা দ্রুত আবার ডিসোসিয়েট হয়ে যেতে পারে, ফলে সায়ানাইড আবার রিলিজ হতে পারে। আর সোডিয়াম থায়োসালফেট যদি তুমি দাও ইন্ট্রাভেনাসলি, ওটা তখন সায়ানাইডের সাথে বাইন্ড করে সোডিয়াম থায়োসায়ানাইড তৈরি করে, ওটা ডিসোসিয়েশন কম হয় এবং আলটিমেটলি ইউরিন দিয়ে এক্সক্রিশন হয়। এটা আলটিমেটলি সায়ানাইড একুমুলেশন থেকে বাধা দিতে পারে। এভাবে সায়ানাইড পয়জনিং এ নাইট্রেটস গুলো বা সোডিয়াম থায়োসালফেট গুলো ইউজ করতে পারি। ইন্টারভেনশনাল কার্ডিয়াক প্রসিডিউর যেমন পারকিউটেনাস করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টিতেও ইউজ করা যায়, থ্রম্বোলাইটিক থেরাপিতেও আমরা অ্যাকিউট এমআইতে ইউজ করতে পারি। এটাও যে সোডিয়াম থায়োসালফেট ইউজ করলে যেভাবে হেল্প করে সেটা বলা। দিব না কোথায়? যেখানে জানি নাইট্রেট আমার কাজ করছে না, নাইট্রেট টলারেন্স হচ্ছে, সেখানে দিব না। সিভিয়ার অ্যানিমিয়া থাকলে, হার্ট ফেলিওর আরো অ্যাগ্রেভেশন হবে, ভ্যাসোডাইলেশন করে দিলে আরো খারাপ হবে, সেখানে দিব না। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি রেইজ থাকে সেক্ষেত্রে দিব না, কারণ এরা বাড়িয়ে দেয়। মাইগ্রেন থাকলে মাইগ্রেন পেইন আরো বাড়াবে। গ্লুকমাট এখনো কনভার্টেশন নাই। নাইট্রেট টলারেন্স শর্ট নোট আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে। নাইট্রেট টলারেন্স, যে কোনো টলারেন্সের ডেফিনেশন হচ্ছে গিয়ে লং টাইম ইউজ করলে রেসপন্স যদি কমে যায় সেটাকে আমরা বলি টলারেন্স। নাইট্রেট ইউজ করলেও অনেকদিন ধরে ইউজ করার পরে টলারেন্সটা হয়। কেন হয়? ইট ইজ ডিউ টু ইন্ট্রাসেলুলার ডিপ্লেশন অফ দ্য রিডিউসড সালফাইড্রিল কোফ্যাক্টরস, যেগুলো নাইট্রিক অক্সাইড তৈরিতে দরকার। এই নাইট্রিক অক্সাইড তৈরি করার জন্য এই কোফ্যাক্টর গুলো দরকার ছিল, সালফাইড্রিল কোফ্যাক্টর। নাইট্রিক অক্সাইড যদি তৈরি না হয় তাহলে আলটিমেটলি তোমার ভ্যাসোডাইলেশন ইফেক্টটা হবে না, তাহলে এই জন্য আলটিমেটলি নাইট্রেট টলারেন্স দেখা যাবে। এখন নাইট্রেট টলারেন্স এর ক্ষেত্রে আমাকে ট্রিটমেন্ট কি করতে হবে? ট্রিটমেন্ট হচ্ছে আমাকে পর্যাপ্ত সময় দিতে হবে এই কোফ্যাক্টর গুলো তৈরি হতে হওয়ার জন্য। আমি যদি কন্টিনিউয়াসলি নাইট্রেট গুলো এক্সপোজ করতে থাকি, তখন এই কোফ্যাক্টর যেগুলো নাইট্রিক অক্সাইড তৈরি করে সেগুলোর ডিপ্লেশন হয়। তাহলে আমাকে কিছুটা সময় ড্রাগ ফ্রি স্ট্যাটাস মেনটেন করতে হবে, যেটাকে আমরা নাইট্রেট ফ্রি ইন্টারভেল বলি। তাহলে 24 ঘন্টার মাঝে পেশেন্টকে 12 ঘন্টা নাইট্রেটের ইনফ্লুয়েন্স রাখতে হবে, বাকি 12 ঘন্টা তাকে নাইট্রেট ফ্রি স্ট্যাটাস দিতে হবে, যাতে নাকি ওই সময়টায় কোর ফ্যাক্টর গুলো তৈরি হয়ে থাকে, এবং আবার যখন তুমি নাইট্রেট এক্সপোজার করবা তার আগে নাইট্রিক অক্সাইড তৈরিতে হেল্প করবে, যেটা আর কি ভ্যাসোডাইলেশন করতে পারে। আমি কি বুঝাতে পারছি কথাটা? তোমরা কি আসো আমার সাথে?
জি ম্যাম। ম্যাম জি ম্যাম আছে। ম্যাডাম এই জিনিসটা একটু আরেকবার বললে ভালো হতো। টলারেন্স কথার অর্থটা কি তোমরা মনে আছে? আমরা জেনারেল ফর্মে করছি টলারেন্স। ইয়েস ম্যাম। জি ম্যাম। টলারেন্স Yes, আর ma'am. ট্যাকিফাইলেক্সিস এই দুটো টার্ম আমরা বলেছিলাম। ট্যাকিফাইলেক্সিস ছিল যে অল্প সময়ের মাঝে বারবার একটা ড্রাগ দিলে যারা সাধারণত ইনডাইরেক্টলি অ্যাক্টিং এর মোডে কাজ করে তারা কি হয়, তারা রেসপন্স কমে যায় দেখায়। এই রেসপন্স কমে যাওয়াটাকে আমরা বলছি ট্যাকিফাইলেক্সিস। আর যখন একটা ড্রাগকে অনেকদিন ধরে দিব, দিতে 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 এখন দেখবো যে সেই ডোজে আর রেসপন্স পাচ্ছি না, ইউজের পরে রেসপন্স কমে যাওয়াটাকে আমরা বলছি টলারেন্স। নাইট্রেট এমন একটা ড্রাগ তোমাকে দেখা যাচ্ছে অনেকদিন ধরে ইউজ করতে হচ্ছে, তো অনেকদিন ধরে ইউজ করতে গিয়ে দেখা গেল যে নাইট্রেটটা আমার এখন আর রেসপন্স, যেটা বুকে ব্যথা কমানো সেই রেসপন্সটা দেখাতে পারছে না। বুকে ব্যথা কিভাবে কমাচ্ছিল? সে ভ্যাসোডাইলেশন করার মাধ্যমে কমাচ্ছিল। এখন তুমি এই ড্রাগ গুলোকে অনেকদিন ধরে ইউজ করলে তুমি তার মেকানিজমে দেখেছো যে সালফাইডিল কোফ্যাক্টর গুলো লাগছে যারা নাইট্রিক অক্সাইড তৈরি করছে নাইট্রেট থেকে। তাহলে এখন এই কোফ্যাক্টর গুলো যখন অনেকদিন ধরে ইউজড আপ হয়ে যাচ্ছে, এক্সহশন হয়ে যাচ্ছে, কোফ্যাক্টর গুলো তৈরি হওয়ার মতো সময় পাচ্ছে না, তখন নাইট্রিক অক্সাইডও তৈরি হবে না। নাইট্রিক অক্সাইড তৈরি না হলে ভ্যাসোডাইলেশন ইফেক্টও পাবেন না, তাহলে আর বুকের ব্যথাটাও কমবে না। আর না কমা মানে হচ্ছে তখন তাহলে টলারেন্স বলবো। এই টলারেন্স ঘটনাটা তাহলে ব্যাখ্যাটা বোঝা গেল যে কেন হলো, অনেকদিন ধরে ইউজ করলে রেসপন্স কেন কমলো। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। তাহলে সালফাইডিল কোফ্যাক্টর যেহেতু রিডিউস হয়ে গেছে, এগুলোকে তৈরি হতে আমাকে সময় দিতে হবে। তাহলে ড্রাগ ফ্রি অবস্থা বজায় রাখতে হবে পেশেন্টকে, ইন্টারভেল দিতে হবে, ড্রাগ যেন না থাকে, যতক্ষণে সেই ইন্টারভেলে ওই কোফ্যাক্টর গুলো আবার তৈরি হবে এবং আলটিমেটলি তোমার ব্যথা আবার কমতে পারবে নাইট্রিক অক্সাইড তৈরি হওয়ার মাধ্যমে। এই জন্য নাইট্রেট টলারেন্স হচ্ছে অনেকদিন ধরে নাইট্রেট ইউজ করার পরে রেসপন্স আর না পাওয়া, মানে নাইট্রেট যে ভ্যাসোডাইলেশন করে বুকের ব্যথা কমাতো সেটা না হওয়া। এটা কেন হচ্ছে? সালফাইডের কোফ্যাক্টর যেগুলো ছিল যারা নাইট্রিক অক্সাইড তৈরি করছিল সেগুলোর পরিমাণ কমে যাওয়া। তাহলে এখন আমাকে কি করতে হবে? নাইট্রেট ফ্রি কিছু সিচুয়েশন রাখতে হবে যেই সময় আমি কোফ্যাক্টর গুলো আবার তৈরি হতে দিতে পারি। তখন যখন আমি পরবর্তীতে আবার নাইট্রেট এক্সপোজার করবো বডিতে, তারা গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে তার ইয়ে করবে, রিলিভ করতে পারবে। ঠিক আছে? তাহলে নাইট্রেট ফ্রি স্ট্যাটাসটা আমরা দিব 12 ঘন্টা 12 ঘন্টা। তাহলে আবার ওই যে তিনটা টাইপের মধ্যে আবার একটা টাইপ করেছি না যে আর্লি নাইটে ইয়ে হয় আর লেট নাইটে বা আর্লি মর্নিং এ হয়, ওটা পড়ছি না Variant. ভ্যারিয়েন্টে। আর বাকিগুলো পড়ছি কি সারাদিনে কাজকর্ম করার সময়। তাহলে নাইট্রেট ফ্রি স্ট্যাটাসটা স্টেবল বা আনস্টেবলের জন্য রাতে বেলা নাইট্রেট ফ্রি স্ট্যাটাস দেওয়া যায়, কিন্তু ভ্যারিয়েন্টের জন্য বিকাল বেলা ড্রাগ ফ্রি স্ট্যাটাস দিয়ে রাতে বেলা ড্রাগের এক্সপোজারে থাকতে হবে। এই হলো পার্থক্য। বুঝতে পারছি কথাটা? জি ম্যাম। ইয়েস ম্যাম। আজকে ক্লাস এইটুকুনি থাকুক। গ্লিসারল ট্রাইনাইট্রেট বলতে ওই গ্লিসারল ট্রাইনাইট্রেট নাইট্রেটের মেকানিজমটুকু নিয়ে আসছিল, এখানে বাকি কথাগুলো হচ্ছে ফার্মাকোকাইনেটিক কনফরমেশন, এগুলো তোমরা নিজেও করে নিতে পারবা। ছোট ছোট ট্রিক ইনফরমেশন এগুলো নিয়ে আমি আলাদা কিছু না বলি। নতুন ড্রাগগুলো সম্পর্কে ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং নিউয়ার হিসেবে ট্রাইমেটাজোলিন আসছে, মিটাজিডিন, ইসকেমিক, এগুলা লং টাইম নাইট্রেট দেওয়ার পরে যদি কাউন্টার না হয়, এরা ওই এনজাইম যারা ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের সাথে সম্পর্কিত সেই এনজাইমের মডিফিকেশন করার মাধ্যমে আলটিমেটলি এরা হেল্প করে। তাহলে নতুন ড্রাগগুলোর ইয়ে ব্যাখ্যাগুলো মানে ডিটেইল এক্সপ্লেনেশন গুলোতে আমি আর যাচ্ছি না, যেহেতু এখন ভালো এখন ইউজ হয় না। তবে তোমাদের কাছে তো স্লাইড আছে, আর কোনো অসুবিধা আছে? নাইট্রেট নিয়ে কোনো কথা? নাইট্রেটস, হ্যালো হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। নাইট্রেটের অংশটা বুঝতে পারছো? নতুন ড্রাগগুলো একটু যে ইনফরমেশন দেওয়া আছে সেটা সেটুকু দেখে নিও, আর বেশি কিছু লাগবে না, এটা নিজেরাও বুঝতে পারবা। কিন্তু নাইট্রেটের যেটুকু বুঝাইছি আমি সেটুকু বুঝতে পারছো? জি ম্যাম। নাইট্রেট, জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? হ্যালো, জি ম্যাম। কোশ্চেন আমরা আছে? না ম্যাম এখন নেই, আমরা একবার পরে দেখি, তারপর কিছু না বুঝলে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো। হ্যাঁ ঠিক আছে, বৃহস্পতিবারে ম্যাডামের কোনো অসুবিধা না থাকলে ম্যাডাম নিবে, আর নয়তো আমি নিয়ে নিবো, সমস্যা নেই। তাহলে পড়ো, তার আগ পর্যন্ত হ্যান্ড আউট বলো বা লেকচার নোট যা আছে পড়ে নাও, ঠিক আছে? জি ম্যাম। জি ঠিক ম্যাম। আছে, তাহলে আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।